আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ১৯ বছর পর বাবা শহীদ জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা, অশ্রুসিক্ত নয়নে দোয়া, যাচ্ছেন জাতীয় স্মৃতিসৌধে, মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। দলগুলোকে রাষ্ট্র সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিতে হবে, শিবিরের সম্মেলনে জামায়াত আমির, নতুন সভাপতি সাদ্দাম, সেক্রেটারি সিবগাতুল্লাহ। শহীদ ওসমান হাদির খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ, বিক্ষোভ, ১ মাসের মধ্যে বিচার দাবি। মেঘনায় ২টি লঞ্চের সংঘর্ষে ৪ জনের মৃত্যু, আহত কমপক্ষে ৩০, আটক ৫। ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবে নিহত ২। এবং দেশের ৭ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষেরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। দীর্ঘ ১৯ বছর পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত ও সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে বাবার কবরের পাশে দাঁড়িয়ে মহান আল্লাহর দরবারে দুহাত তুলে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। এর আগে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের জনস্রোত অতিক্রম করে গুলশানের বাসা ফিরোজা থেকে জিয়া উদ্যানে পৌঁছাতে ২ ঘন্টার বেশি সময় লাগে। পথে পথে মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস আর অভিবাদনের জবাব দেন তারেক রহমান। আরও জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। বাবার কবরের পাশে দাঁড়িয়ে ছেলে, ঘটনাটি স্বাভাবিক হলেও দীর্ঘ ১.৫ যুগের বেশি সময় পর এখানে আসার অনুভূতিটা অনেকটাই ভিন্ন। সৃষ্টিকর্তার কাছে বাবার জন্য দোয়ার পর আবেগতাড়িত হয়ে পড়েন তারেক রহমান। দীর্ঘ ১৯ বছর পর বাবার কবর জিয়ারতের মুহূর্তে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দলের সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানানোর পর একা দাঁড়িয়ে মোনাজাত করেন তিনি। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের হাত ধরে দেশ গণতান্ত্রিক অভিযাত্রায় এগিয়ে যাবে, তার রাজসিক প্রত্যাবর্তন সেই বার্তাই বহন করে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের রাজকীয় প্রত্যাবর্তন, জনগণের স্বতঃস্ফূর্ত সম্বর্ধনা খুব কম নেতার পক্ষে পাওয়া সম্ভব হয়েছে। আজকে তাদের মধ্যে একটা নতুন আশা সঞ্চারিত হয়েছে। জনগণের উন্নয়নের জন্য, বাংলাদেশকে একটা সুদৃঢ় অবস্থায় নেওয়ার জন্য, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি একটা পরিকল্পনা নিয়ে এসেছেন এবং সেই পরিকল্পনা তিনি ইনশাআল্লাহ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে তিনি বাস্তবায়িত করবেন। জনগণ আশা করছে যে ওনার মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। যেই সংকট, যে ষড়যন্ত্র তারেক রহমানের প্রত্যাবর্তনে সমস্ত কিছু কেটে যাবে, ধোঁয়াশা কেটে যাবে। এর আগে বুলেট প্রুফ বাসে করে গুলশানের বাসা থেকে দুপুর ২:৩০টার দিকে বাবার সমাধিস্থল জিয়া উদ্যানের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। পথে নেতাকর্মী আর উৎসুক জনতার ঢল অতিক্রম করে ৪টা ৪০ সেখানে পৌঁছান তিনি। জনস্রোত ঠেলে ধীর গতিতে এগিয়ে যায় গাড়িবহর। এ সময় হাত নেড়ে মানুষের ভালোবাসা, আবেগ, উচ্ছ্বাস আর অভিবাদনের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধের পথে তারেক রহমানের গাড়িবহর। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমানের গাড়িবহর জাতীয় স্মৃতিসৌধের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা এরই মধ্যে জেনেছেন তিনি বিকেল 4:40-এর দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তিনি জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তার গাড়িবহর ধীরে ধীরে জাতীয় স্মৃতিসৌধের দিকে এগিয়ে যাচ্ছে। দীর্ঘ এ লাইন পেরিয়ে জাতীয় স্মৃতিসৌধে যেতে বেশ খানিকটা সময় লেগে যাচ্ছে এবং অনেক মানুষের উপস্থিতিতে গাড়ি আসলে খুব ধীর গতিতে সেখানে পৌঁছাচ্ছে। আমরা আছি সেই গাড়িবহরের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। রাস্তার দুপাশে বিপুল সংখ্যক মানুষকে দেখা যাচ্ছে এবং তারেক রহমান নিজেও হাত নাড়িয়ে তাদেরকে অভিবাদন জানাচ্ছেন, তাদের শুভেচ্ছা গ্রহণ করছেন, সালাম গ্রহণ করছেন, আমরা দেখতে পাচ্ছি। মানুষের ভালোবাসায় সিক্ত তারেক রহমান, তিনি যাচ্ছেন জাতীয় স্মৃতিসৌধে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক মানুষ রাস্তার দুপাশে ভিড় করে আছে, যার ফলে আসলে গাড়ি সামনের দিকে এগিয়ে যাওয়াই বেশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তারেক রহমানের গাড়িবহর এগিয়ে চলছে একটু একটু করে। তিনি যাচ্ছেন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আপনারা জানেন যে গতকাল তারেক রহমান 17 বছর পর দেশে ফিরেছেন এবং এরপর থেকেই বিপুল সংখ্যক মানুষ তার এই উপস্থিতিতে তার যে সমস্ত কর্মসূচি আছে সেই সকল কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, তাকে আসলে এক নজর দেখার জন্য, তাকে শ্রদ্ধা জানানোর জন্য, তাকে অভিবাদন জানানোর জন্য, এবং তিনি মানুষের ভালোবাসা গ্রহণ করছেন। আসলে গাড়ির সামনে এসে পড়েছে, গাড়িও একটু একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং তারেক রহমান তিনি হাত নেড়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। এরকম একটি পরিস্থিতিতে এগিয়ে যাওয়া বেশ কষ্টসাধ্য। দর্শক, আপনারা দেখছিলেন তারেক রহমানের গাড়িবহর নিয়ে তিনি যাচ্ছেন জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। রাজনৈতিক দলগুলোর কাছে রাষ্ট্র সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি চেয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ছাত্র শিবিরকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সংগঠনটির বিদায়ী সভাপতি জাহিদুল ইসলাম হুঁশিয়ারি দেন, কোনো দল জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি করলে শেখ হাসিনার চেয়ে ভয়াবহ পরিণতি হবে। এদিকে আগামী 1 বছরের জন্য শিবিরের সভাপতি নির্বাচিত হলেন নুরুল ইসলাম সাদ্দাম আর সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহ। মিজান শাহজাহানের রিপোর্ট। আগামী বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সম্মেলন। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও কূটনৈতিক মিশনের সদস্যরা। উদ্বোধনী বক্তব্যে শিবিরের বিদায়ী সভাপতি জাহিদুল ইসলাম বলেন, এই জাগরণ আমাদের শিখায় শাহাদাতের তামান্না, এই জাগরণ আমাদের শিখায় আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে আমরা পরোয়া করি না, দুনিয়ার কাউকে আমরা ভয় করি না। তরুণ প্রজন্ম ডাকসু, রাকসু, চাকসু ও জাকসুতে শিবিরের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিয়েছে বলে মন্তব্য করেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তারা ইসলামী ছাত্র শিবিরকে স্বাধীনতা বিরোধী বলেছে, রাগ কাটা বলেছে, গুপ্ত বলেছে, কিন্তু প্রমাণ করেছে রাজনৈতিক পরিবর্তনের পর সত্য উদ্ভাসিত হয়েছে। 4টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে তোমাদের সব মিথ্যাচার হচ্ছে, মিথ্যা, অসত্য, বিভ্রান্ত। যারা বেকার ভাতার প্রতিশ্রুতি দিয়ে ভোট চায় তাদের ধিক্কার জানিয়ে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, তাদের দল ক্ষমতায় এলে দেশে কোনো বেকার থাকবে না। যুবকরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তা দেখতেও চাই না, শুনতেও চাই না। সকল ক্ষেত্রে বিপ্লব সাধন করবে, সেই বিপ্লবের বাণী তাদের মুখে পৌঁছে দিতে চাই, শক্তি তাদের বুকে তুলে দিতে চাই আর তাদের হাতে কাজ তুলে দিতে চাই।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হেনস্থা কাম্য নয় মন্তব্য করে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, জামায়াতের অবস্থান মব সন্ত্রাসের বিরুদ্ধে। এদিকে 2026 সেশনের জন্য ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে। সারা দেশের সদস্যদের প্রত্যক্ষ ভোটে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। 30 দিনের মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবি করেছেন সংগঠনের নেতাকর্মীরা। জুমা নামাজের পর থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে এই দাবি জানান তারা। আজ থেকে শাহবাগের নাম শহীদ ওসমান হাদী চত্বর ঘোষণা দিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের অন্তর্বর্তী সরকারের কাছে ইনসাফ চান। এ সময় তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল যারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চায় তাদেরকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত থাকে। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে জাবের বলেন, অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া খুনিকে কোন উদ্দেশ্যে আদালত দ্রুত জামিন দেয় তা স্পষ্ট করতে হবে। হাদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ চত্বর ছাড়বে না বলেও জানান তিনি। সম্পন্ন করতে হবে, এটার ঘোষণা দিয়েছি আমরা 3 দিন আগে। তার মানে আপনাদের কাছে সময় আছে আর 27 দিন। এই 27 দিনের মধ্যে ওসমান হাদীকে যারা খুন করেছে তাদের গ্রেপ্তার না, বিচার কার্য সম্পন্ন করতে হবে। ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চে সংঘর্ষে মারা গেছে 4 জন, আহত হয়েছে কমপক্ষে 30 জন। এ ঘটনায় 5 লঞ্চ কর্মীকে আটক করেছে পুলিশ। চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালি ও ঝালকাঠির প্রতিনিধি নাসির উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে 2 লঞ্চের মাঝে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখে এমবি জাকির সম্রাট 3 লঞ্চটি ভোররাত 3টার দিকে হাইমচর এলাকা অতিক্রম করছিল। এ সময় ঘন কুয়াশা থাকায় ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার 9 লঞ্চের সঙ্গে ওই লঞ্চের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 3 জন মারা যান। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠালে পথে আরও একজনের মৃত্যু হয়। এদিকে সংঘর্ষের তীব্রতায় আহত হয়েছেন কমপক্ষে 30 জন। এর মধ্যে অনেক যাত্রী নদীতে পড়ে এখনও নিখোঁজ রয়েছেন। এত কুয়াশার কারণে মনে করেন লঞ্চ আরেকটা দেখতে পারে না। কুয়াশার ভিতরে ওই যে লঞ্চটা দুলিয়া থেকে আসছে, ওই লঞ্চটারে সেলাই মারি দিয়েছে। পুলিশ জানায়, নৌ পুলিশ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু করেছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় লঞ্চের 5 স্টাফকে আটক করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবে নিখোঁজ 2 শ্রমিকের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে 3 জনকে। এর আগে বাল্কহেড ডুবে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের ডুবুরি দল। সকালে নদীর ধর্মগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পটুয়াখালীর জাহিদুল ইসলাম ও ঝালকাঠির হাসান। সারা দেশে জেঁকে বসেছে শীত। 7 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। তীব্র শীত ও কুয়াশা আরও কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। পৌষের শুরুতে দেশজুড়ে বেড়েছে শীতের দাপট। ভর দুপুরেও ঘন কুয়াশায় ঢাকা। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য খুব সামান্য। 7 জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ এবং নীলফামারী জেলার উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলোও ঘন কুয়াশায় ঢেকে আছে। দেখা মিলছে না সূর্যের। রাজধানীতেও একই চিত্র।
ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। 9.5 ঘন্টা বন্ধ ছিল পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট রুটে ফেরি চলাচল। আবহাওয়া অফিস বলছে, শীতের তীব্রতা ও ঘন কুয়াশা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের বেশ অনেক জায়গায় 10 এবং 10-এর নিচে তাপমাত্রা নেমেছে, এই জন্য আমরা মৃদু শৈত্যপ্রবাহের কথা বলেছি। আগামী কয়েকদিনে এই ধরনের যে শীতের যে অবস্থাটা বা বিশেষ করে কুয়াশাটা আগামী কয়েকদিন থাকার কারণে শীতের অনুভূতিটা থাকবে। তবে এটার অনুভূতি কিছুটা ফ্লাকচুয়েট হতে পারে, একটু কম বেশি হতে পারে। তো এরকম প্রায় 30-31 তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। শীতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, ভ্যান চালক ও খোলা আকাশের নিচে থাকা ভাসমান মানুষদের। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে 9 ডিগ্রি সেলসিয়াস। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি তিতাস নদীকে দখল দূষণ থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে বিএনপি ও জামাতের প্রার্থীরা। 22টি কূপ থেকে গ্যাস উত্তোলন করা হলেও জেলার অনেক স্থানে গ্যাস সংযোগ না থাকায় ক্ষোভ রয়েছে ভোটারদের মাঝে। প্রার্থীরা বলছেন, যৌক্তিক দাবি পূরণের পাশাপাশি শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে ব্রাহ্মণবাড়িয়াকে। প্রতিনিধি ইসহাক সুমনকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। সদর ও বিজয়নগর উপজেলার সমন্বয়ে সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া 3। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা ঘুরে দেখেছি আসনটির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মোহনায় অবস্থিত চট্টগ্রাম বিভাগের জেলা ব্রাহ্মণবাড়িয়ার ভৌগোলিক গুরুত্ব থাকলেও বিগত আমলে উন্নয়ন বঞ্চিত ছিলেন এখানকার মানুষ। এমন দাবি করে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, নির্বাচিত হলে জনতার দাবি পূরণে বদ্ধপরিকর তার দল। বিগত দিনে ব্রাহ্মণবাড়িয়ার যে শিক্ষাক্ষেত্রে যে উন্নয়নগুলো হয়েছে মূলত বিএনপির সময় হয়েছে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়াতে আমরা একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব, ব্রাহ্মণবাড়িয়াতে আমরা একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করব, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটা আমরা কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব। তিতাস নদীকে ঘিরে মহাপরিকল্পনার কথা তুলে ধরেন জামাতের প্রার্থী অধ্যাপক জুনায়েদ হাসান। বলেন, চাঁদাবাজির অপসংস্কৃতি চিরতরে বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী তার দল। ব্রাহ্মণবাড়িয়াতে একটি আন্তর্জাতিক মানের হসপিটাল যদি গড়ে ওঠে তাহলে আমাদের জেলাবাসীকে বা আশেপাশের জেলা থেকে মানুষকে বহির্বিশ্বে চিকিৎসার জন্য যেতে হবে না। রাস্তাঘাটগুলোর আশু সংস্কার প্রয়োজন, ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর খনন প্রয়োজন। এই বিষয়গুলির উপর আমি ফোকাস করব। এমপি নির্বাচিত হতে পারে তাহলে ইনশাল্লাহ ক্রমশ ব্রাহ্মণবাড়িয়াকে একটি শিল্পনগরী হিসেবে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে মোট ভোটার 6,28,000। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ও গ্যাস দ্বারা উৎপাদিত বিদ্যুৎ দেশের 20% এলাকাকে আলোকিত করছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এখানকার মানুষদের আলোকিত করার জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি, নেই একটি মেডিকেল কলেজ। তাই এখানকার ভোটাররা বলছেন, আগামীতে যিনি সংসদ সদস্য হবেন তাকে প্রতিশ্রুতি দিতে হবে এবং বাস্তবায়ন করতে হবে এসব অপূর্ণতা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ব্রাহ্মণবাড়িয়া। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 12 আসনের ফার্মগেট এলাকায় আছেন সহকর্মী তরিক ইসলাম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিক, রাজধানীর ব্যস্ততম এই এলাকা ফার্মগেট, এখানকার নির্বাচন নিয়ে মানে আগামী নির্বাচন নিয়ে এখানকার ভোটারদের কি অনুভূতি এবং তারা কি ভাবছেন সেটা আমাদেরকে জানান। সীমা, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটা বলছিলেন, এই ঢাকা 12 আসন এটা একটা শিল্পাঞ্চল এলাকা এবং এখানে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক ভবন এবং মিডিয়া পাড়াও কিন্তু রয়েছে। আপনাকে জানিয়ে রাখি, এই এলাকার অনেকগুলো সমস্যা রয়েছে। তার মধ্যে রয়েছে চাঁদাবাজি, যানজট, এর মধ্যে রয়েছে অবৈধ ফুটপাত দখল, একটা বড় সমস্যা। এই এলাকাতে এর আগে বিএনপির থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল সাইফুল আলম নীরবকে এবং তিনি দীর্ঘদিন যাবৎ এই এলাকার নির্বাচনী প্রচারণা চালিয়ে আসেন। কিন্তু সম্প্রতি বিএনপি তাদের যে শরিক দল রয়েছে সেই শরিক দলকে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিপ্লবী যে ওয়ার্কার্স পার্টি, সেই ওয়ার্কার্স পার্টিকে এই আসনটি ছেড়ে দিয়েছে। একই সাথে এখানে জামাতের প্রার্থী রয়েছে এনসিপির প্রার্থীও। আমরা এখন এই এলাকার কয়েকজন ভোটারের সাথে একটু কথা বলবো, তাদের কাছে একটু জানতে চাইব যে
আপনারা কেমন প্রার্থী চান? আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচনে প্রার্থীর কাছে আপনাদের প্রত্যাশা কি থাকবে? আসসালামু আলাইকুম, আমি ফেরদৌস আহমেদ লিটন। আমি ঢাকা 12 আসন তেজগাঁওয়ের ভোটার। আমি চাই এখানে যে আমাদের এলাকাটাকে চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাদক মুক্ত করতে পারবে ঢাকা 12 আসনে এমন একজন প্রার্থী চাই। আর এই ঢাকা 12 আসনে মাটি ও মানুষের নেতা জনাব সাইফুল আলম নীরব ভাই, সে এখানে সব মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং সে এখানে ছোটোবেলা থেকে তার এখানে বেড়ে ওঠা, রাজনীতি, ব্যবসা সবই এখানে, সে তেজগাঁওয়ের সন্তান। তা আমরা সাইফুল আলম নীরব ভাইকে এমপি হিসেবে দেখতে চাই। আর সে যদি এমপি হয় তাহলে এখানে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে পারবে। আপনারা জানেন এই যে তেজগাঁওটা, এটা মাদক ও সন্ত্রাসের কারখানা। তো এখানে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, এই চাঁদাবাজ মুক্ত করতে হলে নীরব ভাইকে এমপি হিসাবে এখানে আসতে হবে জনগণের উপকারের জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি একটু বলবেন যে প্রার্থীর কাছে আপনাদের প্রত্যাশা কি থাকবে? কেমন প্রার্থী চান? আমরা চাই সন্ত্রাস, চাঁদামুক্ত প্রার্থী চাই এবং ঢাকা 12 আসনের নীরব ভাইকে আমরা মানে এমপি হিসাবে দেখতে চাই, এটাই আমার আশা। সীমা, শুনছিলেন যে এখানকার যারা ভোটার রয়েছে তারা বলছিলেন যে এখানকার যারা জনগণ রয়েছে, ভোটার যারা রয়েছে, তাদের সাথে দীর্ঘদিন যাবত এখানকার বিএনপির মনোনীত যে প্রার্থী, সেই প্রার্থী সাইফুল আলম নীরবের এক ধরনের সম্পর্ক রয়েছে এবং তারা চান যে সাইফুল আলম নীরবকেই মনোনয়ন দেওয়া হোক এবং তাকেই তারা ভোট দিয়ে জয়যুক্ত করতে চান, এমনটাই তাদের প্রত্যাশা। তো ফার্মগেট এলাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সীমা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে রাজশাহী নির্বাচনী হালচাল জানাচ্ছেন আলী আসগর ইমন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি চলে এসেছি রাজশাহীতে। আর আমি এখন দাঁড়িয়ে আছি 36শে জুলাই ভাস্কর্য এবং 36শে জুলাই মঞ্চের সামনে। শুনবো এখানকার মানুষদের কথা, আসন্ন নির্বাচন নিয়ে কি ভাবছে, চলুন তাদের মুখ থেকে শুনি। মানুষের মধ্যে একটা পরিবর্তন, যে তারা পরিবর্তন চাচ্ছে আর কি। আমিও চাই যে একটা পরিবর্তন আসুক, ভালো একজন বা এমন একজন ব্যক্তি যে দেশের শাসন ব্যবস্থা ভালো রাখতে পারবে, সাধারণ জনগণ জানমালের নিরাপত্তা পাবে, এটা আমরা প্রত্যাশা করতেছি, এরকম একজন ব্যক্তি বা এরকম একটা দল। এখানকার মানুষজন বলছিলেন যে তারা একটি সুষ্ঠু নির্বাচন এবং একটা পরিবর্তন দেখতে চায়, যেই পরিবর্তন হবে দেশ ও মানুষের পক্ষে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আছি রাজশাহী 2 আসনে, যে কোনো সময় পৌঁছে যাব আপনার এরিয়ায়। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে মানিকগঞ্জ আসন থেকে ভোটের খবর জানাচ্ছেন শহীদুল ইসলাম সুজন। সালাম স্টাইল ভোটের গাড়ি এখন রয়েছে মানিকগঞ্জ 3 আসনে। আপনারা জানেন যে মানিকগঞ্জ 3 আসনে প্রায় 4,15,000 ভোটার রয়েছে। রাজধানী কিন্তু খুব কাছের একটি জেলা বলতে পারি আমরা মানিকগঞ্জ, কিন্তু সেই হিসাবে যে পরিমাণ উন্নত হওয়ার কথা ছিল সেরকম কিন্তু কোনো উন্নয়নের ছোঁয়া পায়নি মানিকগঞ্জবাসী। গত সরকারের আমলে কিছু অবকাঠামো চেঞ্জ হলো, কিন্তু যে বাস্তবে যে উন্নয়ন সেগুলো কিন্তু আমরা চোখে পড়ার মতো নয়। আমরা অনেকটা বলতে পারি যেটি বাতিল নিচে অন্ধকার একটি জেলা। সাধারণ ভোটার যারা চাচ্ছেন যে তারা এবার তাকেই প্রার্থী হিসেবে এমপি হিসেবে মনোনীত করবেন, যারা নাগরিক যে সুবিধাগুলো রয়েছে সেই সুবিধা যাকে পূরণ করতে পারবেন। সব মিলেমিশে আমরা বলতে পারি মানিকগঞ্জের এখন যে রাজনীতির অবস্থা খুব জমজমাট এবং নির্বাচনী মাঠ অনেক গরম রয়েছে। তো আমার কাছে এই ছিল সালাম স্টিল ভোটের গাড়ি মানিকগঞ্জ থেকে সর্বশেষ খবর। এবারে খেলার খবর। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং মুশফিকুর রহিমের 50-তে সিলেট টাইটান্সকে 8 উইকেটে হারিয়ে বিপিএল মিশন শুরু করল রাজশাহী ওয়ারিয়র্স। জয়ের জন্য 191 রানের টার্গেটে নেমে দলের 62 রানে তানজিদ হাসান তামিম এবং সাহিবজাদা ফারহানের উইকেট হারায় রাজশাহী ওয়ারিয়র্স। তৃতীয় উইকেটে 71 বলে 130 রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। দলকে জেতানোর পথে নাজমুল হোসেন শান্ত 101 রানে অপরাজিত থাকেন। মুশফিক অপরাজিত ছিলেন 51 রানে। এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে পারভেজ হোসেন ইমনের 50-তে 5 উইকেটে 190 রানের পুঁজি পায় মেহেদী হাসান মিরাজের দল। 33 বলে সিলেটের পক্ষে সর্বোচ্চ 65 রানে অপরাজিত থাকেন ইমন। আফিফ হোসেনের ব্যাট থেকে আসে 33 রান। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। 19 বছর পর বাবা শহীদ জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা, অশ্রুসিক্ত নয়নে দোয়া। যাচ্ছেন জাতীয় স্মৃতিসৌধে, মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। দলগুলোকে রাষ্ট্র সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিতে হবে, শিবিরের সম্মেলনে জামায়াত আমির। নতুন সভাপতি সাদ্দাম, সেক্রেটারি সিবগাতুল্লাহ।
শহীদ ওসমান হাদির খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ বিক্ষোভ, 1 মাসের মধ্যে বিচার দাবি। মেঘনায় 2টি লঞ্চের সংঘর্ষে 4 জনের মৃত্যু, আহত কমপক্ষে 30, আটক 5। ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবে নিহত 2। এবং দেশের 7 জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ যশোরে সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষেরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।